Let's take a listen again after 40 years. The leader of Libya, Muammar Gaddafi. ইনি মুহাম্মার গাদ্দাফি, যিনি একাধারে ব্রাদার লিডার, রাজাদের রাজা এবং মহান সমাজতান্ত্রিক পিপলস লিবিয়ান আরব জামাহিরিয়া বিপ্লবের পথপ্রদর্শক। অনেকগুলো গালভরা উপাধির অধিকারী মানুষটি এখন জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিচ্ছেন। সাধারণত এখানে কথা বলার জন্য 15 মিনিট সময় দেওয়া হয়, কিন্তু গাদ্দাফি 1.5 ঘন্টারও বেশি সময় ধরে কথা বলে যাচ্ছেন। এই দীর্ঘ সময়ে তিনি আর্থিক সংকট থেকে শুরু করে কেনেডি হত্যাকাণ্ডের ষড়যন্ত্র তত্ত্ব পর্যন্ত সব বিষয়েই কথা বললেন। এরই মধ্যে হঠাৎ দেখা গেল লিবিয়া থেকে তিনি যে ট্রান্সলেটরকে সাথে এনেছিলেন তাকে বদলে ফেলা হলো। পর্দার আড়ালে থাকা সেই আগের ট্রান্সলেটর গাদ্দাফির এই অত্যন্ত দীর্ঘ আর অসংলগ্ন কথাবার্তা অনুবাদ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলেন, তাই তিনি কাজে ছেড়ে দেন। আর এই সব কিছু সরাসরি সম্প্রচারে সারা বিশ্ব দেখছিল। এই সময় নাগাদ গাদ্দাফি প্রায় 40 বছর ধরে লিবিয়ার নেতা হিসেবে আছেন। তিনি যখন ক্ষমতায় এসেছিলেন তখন ভিয়েতনাম যুদ্ধ চলছিল, আর এখন ইউটিউব এবং ফেসবুকের যুগে এসে তাকে এক প্রাচীন ধ্বংসাবশেষের মতো মনে হচ্ছে। তিনি ছিলেন তার প্রজন্মের আরব স্বৈরশাসকদের মধ্যে শেষ ব্যক্তি। সিরিয়ার হাফেজ আল আসাদ, মিশরের জামাল আবদেল নাসের এবং ইরাকের সাদ্দাম হোসেন সবাই ততদিনে চলে গেছেন, তবে গাদ্দাফি টিকে ছিলেন। কিন্তু এখন আগের চেয়ে অনেক বেশি তাকে এমন একজন মানুষ মনে হচ্ছিল যিনি সময়ের সাথে তাল মেলাতে পারছেন না। ডিজাইনার সানগ্লাস, সাপের চামড়ার দামি বুট আর বোটক্সের প্রতি তার এক অদ্ভুত মোহ ছিল। তিনি তখন সবে নিজের একটি সুপারকার ডিজাইন শেষ করেছেন, আর যখনই তিনি ভ্রমণে বের হতেন সাথে থাকতো এক বিশাল বেদুইন তাঁবু। সেখানেই তিনি খেতেন, ঘুমাতেন এবং মেহমানদের আপ্যায়ন করতেন। জাতিসংঘ সাধারণ পরিষদে সফরের সময় তিনি সেই তাঁবুটি নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কের মাঝখানে খাটানোর চেষ্টাও করেছিলেন। জনসমক্ষে গাদ্দাফি সবসময়ই অস্বীকার করতেন যে তিনি কোনো সরকারি পদে আছেন। তিনি কেবল একজন ব্রাদারলি লিডার এবং লিবিয়ার পথপ্রদর্শক, যা জনগণের দ্বারা জনগণের জন্যই শাসিত হয়। এটি অবশ্যই একটি মিথ্যা। Colonel Muammar Gaddafi, just 32 years old, the ruler of oil-rich Libya. Gaddafi came to power just 4 years ago when he deposed the aging King Idris. তেলের প্রাচুর্য লিবিয়াকে সমৃদ্ধ করেছে। ক্ষমতায় আসার প্রথম দশকেই গাদ্দাফি জাতীয় বাজেটের প্রায় 25% ব্যয় করেন অস্ত্রের পেছনে। তিনি সোভিয়েতদের কাছ থেকে প্রায় 4000 ট্যাঙ্ক, 350টি ফাইটার জেট, 6টি সাবমেরিন এবং 2টি ফ্রিগেট কেনেন। ফরাসিদের কাছ থেকে তিনি অতিরিক্ত 150টি ফাইটার জেট অর্ডার করেন এবং ইতালীয়দের কাছ থেকে পরিবহন বিমান, হেলিকপ্টার, নৌজাহাজ এবং ক্ষেপণাস্ত্র কেনেন। আর এভাবেই লিবিয়া, যে দেশের জনসংখ্যা তখন 30 লাখেরও কম ছিল, তাদের বিমান বাহিনী আজ তো ফ্রান্সের সমান বড় হয়ে দাঁড়ায়। এই সামরিক ব্যয়ের ধুমধামের মাঝেই গাদ্দাফি লিবিয়ায় এক নতুন যুগের ঘোষণা দেন। তিনি এর নাম দেন সাংস্কৃতিক বিপ্লব এবং লিবিয়াকে একটি জামাহিরিয়া বা জনসাধারণের রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন। তার এই ব্যবস্থা পুঁজিবাদী বা সমাজতান্ত্রিক কোনোটিই ছিল না, বরং ছিল সম্পূর্ণ ভিন্ন কিছু। তার দাবি ছিল ক্ষমতা এখন জনগণের হাতে। পরে তিনি তার ইশতেহার দি গ্রিন বুক এর বিস্তারিত বর্ণনা দেন। বইটির নাম সবুজ রাখা হয়েছিল কারণ ইসলামে সবুজ রং সমৃদ্ধি, জীবন আর জান্নাতের প্রতীক। এমনকি তিনি নিশ্চিত করেন যেন তার নতুন রাষ্ট্রের পতাকাটি এই রঙের সাথে মিলে যায়। তার এই সাংস্কৃতিক বিপ্লবের প্রথম আদেশই ছিল কেউ যেন নতুন এই শাসনের বিরোধিতা করতে না পারে বা করার সাহসই না পায়। বুদ্ধিজীবী, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, ভিন্ন মতাবলম্বী বা তার ধারণার সমালোচক যে কাউকেই বাঁচিয়ে রাখা তিনি খুব ঝুঁকিপূর্ণ মনে করতেন। তাই 70-এর দশকের শুরুতে গাদ্দাফি রাষ্ট্রদ্রোহী মনে করা এমন সবার উপর এক বিশাল শুদ্ধি অভিযানের নির্দেশ দেন। সারা দেশে কর্মী, সাংবাদিক, এমনকি সাধারণ ছাত্রদেরও গণহারে গ্রেপ্তার করা হয়। তথাকথিত নতুন বিপ্লবী কমিটিগুলো সংক্ষিপ্ত বিচার করে, যার পর টিভিতে সরাসরি সম্প্রচারিত প্রকাশ্য মৃত্যুদণ্ড কার্যকর করা হতে থাকে। তিনি এমনকি কমিউনিস্ট পূর্ব জার্মানি থেকে গোপন পুলিশ এজেন্ট ভাড়া করেন তার নিজস্ব গোয়েন্দা সংস্থা মুখাবারাতকে প্রশিক্ষণ দেওয়ার জন্য। তাদের কাজ ছিল দেশে বা বিদেশে কর্নেলের বিরুদ্ধে কথা বলতে পারে এমন যে কাউকে খুঁজে বের করা। কয়েক বছরের মধ্যেই তিনি লিবিয়াকে এক চরম নজরদারি রাষ্ট্রে পরিণত করেন।
যা এতটাই বিস্তৃত ছিল যে প্রতিবেশীরা প্রতিবেশীদের উপর নজর রাখত এবং বন্ধুরা বন্ধুদের ধরিয়ে দিত। ক্রমবর্ধমান এই বন্দীদের রাখার জন্য গাদ্দাফি লিবিয়া জুড়ে ডজন ডজন কারাগার তৈরি করেন। এগুলোর মধ্যে আবু সালিম কারাগার ছিল সবথেকে কুখ্যাত। লিবিয়ার সবাই জানতো যে একবার কেউ আবু সালিমে গেলে সে আর জীবিত ফিরে আসে না। দেখা করতে আসা পরিবারগুলোকে প্রায়ই ভেতরে ঢুকতে দেওয়া হতো না এবং বেশিরভাগই জানতো না যে তাদের আত্মীয়রা আদৌ বেঁচে আছে কিনা। জায়গাটি দ্রুতই কসাইখানা হিসেবে পরিচিতি পায়। জনসমক্ষে গাদ্দাফি মানবাধিকার আর ব্যক্তি স্বাধীনতার পক্ষে বেশ কিছু ঘোষণা দেন এবং গণবিধ্বংসী অস্ত্রের জন্য পশ্চিমা বিশ্বের সমালোচনা করেন। সেই সাথে পারমাণবিক মুক্ত মধ্যপ্রাচ্যের আহ্বান জানান। কিন্তু ৮০-এর দশকের শেষ নাগাদ দেখা গেল গাদ্দাফি প্রায় ২ দশক ধরে সক্রিয়ভাবে তার নিজস্ব পারমাণবিক কর্মসূচির উপাদান সংগ্রহ করছেন। মাত্র কয়েক বছর পর রাজধানী ত্রিপোলির কাছে লিবিয়ার নিজস্ব রাসায়নিক অস্ত্র কারখানা গড়ে ওঠে, যা প্রায় ১০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ছিল। এটি ছিল বিশ্বের অন্যতম বৃহত্তম কারখানা। লিবিয়ার সেনাবাহিনীর বেশ কয়েকজন দল ত্যাগকারীর মতে গাদ্দাফির অন্তত একজন জেনারেল লিবিয়ার দক্ষিণ প্রতিবেশী চ্যাডের বিরুদ্ধে বিষাক্ত গ্যাস হামলা চালিয়ে এই নতুন কারখানার অস্ত্র ব্যবহারের সুযোগ পেয়েছিলেন। বিদেশে গাদ্দাফি এমন যে কোনো গোষ্ঠীকে সমর্থন দিতেন যারা তার দৃষ্টিতে ঔপনিবেশিক বা সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিত। তার কাছে আইআরএ, এএনসি বা জাপানিজ রেড আর্মির মধ্যে কোনো পার্থক্যই ছিল না। তিনি এমনকি ধর্মঘটের সময় ব্যক্তিগতভাবে একজন ব্রিটিশ ইউনিয়ন নেতাকেও স্পন্সর করেছিলেন, কেবল এই কারণে যে তিনি তাকে মার্গারেট থ্যাচারের জন্য একটি চ্যালেঞ্জ হিসেবে দেখছিলেন, যাকে তিনি ঘৃণা করতেন। কিন্তু এটাই সব নয়। লিবিয়া সরকার স্কটল্যান্ড এবং নাইজারে ২টি আন্তর্জাতিক বিমানে এবং জার্মানিতে একটি নাইট ক্লাবে প্রাণঘাতী হামলার দায় প্রকাশ্যে স্বীকার করে। সম্ভবত অন্য যে কারো চেয়ে গাদ্দাফি আমার শত্রু আমার বন্ধু এই তত্ত্বে বিশ্বাস করতেন। আর আশ্চর্যের বিষয় হলো সেই একই যুক্তি শেষ পর্যন্ত তাকে তার পুরনো শত্রু যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের কাছাকাছি নিয়ে আসে। ৯০-এর দশকের শেষে নিষেধাজ্ঞার কারণে লিবিয়ার প্রায় $১৮ বিলিয়ন বিশাল ক্ষতি হয়েছিল। ঠিক সেই সময় যখন নতুন সহস্রাব্দের শুরুতে সন্ত্রাস বিরোধী যুদ্ধ শুরু হয়, তখন ব্রিটিশ এবং আমেরিকান গোয়েন্দা সংস্থাগুলো হঠাৎ করে গাদ্দাফির সাথে সহযোগিতা শুরু করে। তিনি তাদের মূল্যবান গোয়েন্দা তথ্য দিতে পারতেন এবং মধ্যপ্রাচ্যে প্রবেশের একটি পথ করে দিতে পারতেন, এবং তিনি তা করেছিলেনও। বিনিময়ে লিবিয়ার উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রায় এক রাতের মধ্যেই তুলে নেওয়া হয়। তারা এমনকি গাদ্দাফির বিরোধীদের লিবিয়ার জেলে পাঠাতেও সাহায্য করেছিল। গাদ্দাফি আর পশ্চিমা বিশ্বের এই সম্পর্ক সত্যি মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। এক মুহূর্তে তিনি খলনায়ক, পরের মুহূর্তেই বন্ধু। এরপর ২০১১ সালের শুরুতে পৃথিবী আরও একবার তার অক্ষ পরিবর্তন করে। এটি গাদ্দাফির শেষ টেলিভিশন ভাষণগুলোর একটি। সময়টা ফেব্রুয়ারি ২০১১। কয়েক দশকের দুর্নীতি, রাজনৈতিক নিপীড়ন আর স্বৈরশাসনের বিরুদ্ধে ক্ষোভ থেকে শুরু হওয়া আরব বসন্ত উত্তর আফ্রিকা জুড়ে ছড়িয়ে পড়েছে। ক্যামেরায় দেখা যাচ্ছে এক যুদ্ধবিধ্বস্ত ভবন আর গাদ্দাফির সেই কুখ্যাত মূর্তি, যেখানে একটি মুষ্টিবদ্ধ হাত মার্কিন যুদ্ধবিমানকে চূর্ণ করছে। ভেনেজুয়েলায় পালিয়ে যাওয়ার গুঞ্জন সত্ত্বেও তিনি যে লিবিয়াতেই আছেন তা প্রমাণ করতে তিনি মরিয়া। কিন্তু দেশের ওপর গাদ্দাফির নিয়ন্ত্রণ ততদিনে ফসকে যাচ্ছে এবং এখন লিবিয়া জুড়ে তার বিরুদ্ধে প্রতিবাদ পেটে পড়ছে। তিনি স্পষ্টত আবেগপ্রবণ, রাগান্বিত এবং বেশ স্পষ্টভাবে বিভ্রান্ত। তিনি বলেন যে কোনো বিদ্রোহীদের শাস্তি হবে মৃত্যুদণ্ড। এরপর তিনি তার শেষ হুঙ্কারটি দেন, আমরা এবং সাহারা থেকে আসা লাখ লাখ মানুষ লিবিয়াকে ইঞ্চি ইঞ্চি করে, বাড়ি বাড়ি করে, ঘর ঘর করে, গলি গলি করে, ব্যক্তি ব্যক্তি করে পরিষ্কার করব যতক্ষণ না দেশ আবর্জনা মুক্ত হয়। এটি ছিল লিবিয়ার নিরঙ্কুশ শাসকের ভূমিকায় গাদ্দাফি, যে ভূমিকা তিনি গত ৪০ বছরেরও বেশি সময় ধরে পালন করে আসছিলেন। কিন্তু যে লিবিয়া তিনি কমান্ড করছেন বলে মনে করছিলেন তার অস্তিত্ব আর নেই। আর তার সেই শব্দগুলো গলি গলি করে বা আরবিতে জেঙ্গা জেঙ্গায় সারা পূর্ব লিবিয়া জুড়ে নতুন মাত্রা পায়। মানুষ এটি নিয়ে হাসি তামাশা করে চিৎকার করতে থাকে, এমনকি তারা এটি দিয়ে গানও তৈরি করে। কপিরাইটের কারণে আমরা এটি বাজাতে পারছি না, তবে এটি ইউটিউবে আছে এবং অবশ্যই দেখার মতো। হঠাৎ করেই ব্রিটেন, ফ্রান্স আর আমেরিকার সামনে একটি সমস্যা তৈরি হলো। মাত্র কয়েক মাস আগেও গাদ্দাফি তাদের মিত্র ছিল। আমেরিকান এবং ব্রিটিশ তেল কোম্পানিগুলোর লিবিয়ার সাথে মূল্যবান চুক্তি ছিল এবং ব্রিটিশ অস্ত্র নির্মাতারা এই সরকারকে অস্ত্র সরবরাহ করত। আর এখন আরব বিশ্বে প্রতিবাদের ঢেউ ছড়িয়ে পড়লে তাদের বড়জোর
অকার্যকর বা সবথেকে খারাপভাবে অপরাধের সহযোগী বলে মনে হচ্ছিল। গাদ্দাফির বিরুদ্ধে বিদ্রোহ শক্তিশালীভাবে শুরু হলেও বিদ্রোহীরা দ্রুতই বুঝতে পারে যে তারা শক্তিতে ও অস্ত্রে পিছিয়ে আছে। মিসরাতায় তখন গাদ্দাফির কামান থেকে ছোড়া কামানের গোলা প্রতি 6 মিনিটে আছড়ে পড়ছিল। ডাক্তাররা মোমবাতির আলোয় হাসপাতালে কাজ করছিলেন, যা মুমূর্ষ মানুষের আর্তনাদে ভরেছিল। গাদ্দাফির ট্যাঙ্ক যখন পাড়া দিয়ে যাচ্ছিল তখন বেসামরিক মানুষ বেসমেন্টে লুকিয়েছিল। বিদ্রোহীরা যারা কখনো প্রতিবাদ দেখেনি, যুদ্ধ তো দূরের কথা, তাদের পিছু হটা ছাড়া আর কোনো উপায় ছিল না। জাতিসংঘে তখন বিতর্ক তুঙ্গে যে কিভাবে এর প্রতিক্রিয়া জানানো যায়। চীন, জার্মানি, ভারত এবং রাশিয়া সার্বভৌমত্ব এবং বিদেশি হস্তক্ষেপের ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করে। অন্যদিকে ফ্রান্স, যুক্তরাজ্য এবং পশ্চিমা ও আরব দেশগুলোর জোট সমর্থিত যুক্তরাষ্ট্র যুক্তি দেয় যে মানবিক বিপর্যয় রোধ এবং লিবিয়ার বেসামরিক নাগরিকদের রক্ষা করার জন্য হস্তক্ষেপ প্রয়োজন। এটি ছিল জোট এবং প্রতিদ্বন্দ্বী স্বার্থের এক জগাখিচুড়ি। এটি ছিল বিভ্রান্তিকর এবং একটি রাজনৈতিক দুঃস্বপ্ন, যার ফলে জাতিসংঘ প্রতিক্রিয়া জানাতে ধীরগতি দেখায়। কিন্তু মার্চের মাঝামাঝি সময়ে জাতিসংঘ অবশেষে আন্তর্জাতিক হস্তক্ষেপের অনুমোদন দেয় এবং কয়েকদিনের মধ্যে ন্যাটোর বিমান হামলা গাদ্দাফির বাহিনীর বিমান ঘাঁটি, সজোয়া বহর এবং সরবরাহ লাইনে আঘাত হানে। গাদ্দাফির সুবিধাগুলো ধুলোয় মিশে যেতে শুরু করে। পদ্মার আড়ালে ব্রিটিশ M16 এজেন্ট এবং ফরাসি গোয়েন্দা কর্মকর্তারা সরাসরি বিদ্রোহীদের সাথে কাজ করেন এবং গাদ্দাফির সৈন্য চলাচলের উপর গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য সরবরাহ করেন। ন্যাটোর ব্যাপক বিমান শক্তি গাদ্দাফির বাহিনীকে ভেঙে দিতে সাহায্য করে এবং আগস্টের মধ্যে বিদ্রোহীরা অবশেষে ত্রিপলি দখল করে। গাদ্দাফি, যিনি ত্রিপলিতে লুকিয়েছিলেন, তিনি সিরতেতে পালিয়ে যেতে বাধ্য হন, যেখানে তিনি তার শেষ যোদ্ধা এবং অনুগত উপদেষ্টাদের নিয়ে এক ভিলা থেকে আরেক ভিলায় ঘুরতে থাকেন। রিপোর্টে বলা হয় তিনি বাস্তবতা থেকে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়ছিলেন এবং বিশ্বাস করতেন যে লিবিয়ার মানুষ এখনও তাকে ভালোবাসে। কিন্তু অক্টোবর নাগাদ শেষ সময় ঘনিয়ে এলো। ন্যাটোর বিমান হামলা এবং কয়েক সপ্তাহের তীব্র লড়াইয়ে ধ্বংসস্তূপে পরিণত হওয়া সিরতে শহরে লুকিয়ে থাকার মতো খুব কম জায়গাই ছিল। তাই তার ছেলে মুহতাসিম প্রায় 200 সশস্ত্র যোদ্ধা নিয়ে কয়েক ডজন গাড়ির একটি ভারী সাজোয়া বহর তৈরি করেন। তাদের পরিকল্পনা ছিল মরুভূমিতে পৌঁছানো, যেখানে গাদ্দাফি তার শেষ লড়াই করতে চেয়েছিলেন। কিন্তু রাস্তায় নামার পরপরই একটি ন্যাটো মিসাইল বহরের সামনের গাড়িতে আঘাত হানে। উপায় না দেখে গাদ্দাফি, মুহতাসিম, দেহরক্ষীদের একটি ছোট দল এবং তার প্রতিরক্ষা মন্ত্রীকে নিয়ে বহর ছেড়ে পায়ে হেঁটে পালিয়ে যান। যখন তারা ধেয়ে আসা বিদ্রোহীদের সাথে লড়াই করছিলেন, তখন তারা রাস্তার পাশের এক ড্রেন পাইপে আশ্রয় নেন। তারা এখন সম্পূর্ণ অবরুদ্ধ। হঠাৎ পাইপের ভেতর থেকে একটি বিকট শব্দ আসে। একটি গ্রেনেড বিস্ফোরিত হয়েছে এবং পাইপের মুখ দিয়ে ধুলো ও সিমেন্টের কণা ছিটকে বের হচ্ছে। আহত এবং বিভ্রান্ত গাদ্দাফি পাইপ থেকে বেরিয়ে আসেন। বিদ্রোহীরা বন্দুক তাক করে তার দিকে তেড়ে আসে। সেই প্রাক্তন এক নায়ক তার বন্দিকারীদের জিজ্ঞেস করেন, তোমাদের কি হয়েছে, কি ঘটেছে? এগুলোই ছিল তার রেকর্ড করা শেষ কথা। ওয়াশিংটনে প্রেসিডেন্ট ওবামা এই শাসনের পতনে প্রথম উদযাপনকারীদের মধ্যে ছিলেন এবং তিনি দ্রুত এটিকে অন্য স্বৈরাচারী নেতাদের জন্য একটি সতর্কবার্তা হিসেবে ঘোষণা করেন। কিন্তু পরবর্তী সময়ে লিবিয়া নিয়ে কী করা হবে সে সম্পর্কে যুক্তরাষ্ট্রের কোনো প্রকৃত ধারণাই ছিল না। কয়েক বছর পরে তিনি অকপটে স্বীকার করেন যে গাদ্দাফি পরবর্তী লিবিয়ার জন্য পরিকল্পনার অভাব ছিল তার প্রেসিডেন্সির সবথেকে বড় ভুল। লন্ডনে ডেভিড ক্যামেরন গাদ্দাফির মৃত্যুকে গণতন্ত্রের দিকে লিবিয়ার প্রথম পদক্ষেপ বলে অভিহিত করেন, কিন্তু তার কথাগুলো ব্রিটেনের খুব সাম্প্রতিক ইতিহাসের সাথে খাপ খায় না, যে সম্পর্ক তেলের চুক্তি এবং বাস্তবসম্মত কূটনীতির ওপর গড়ে উঠেছিল। এদিকে প্যারিসে নিকোলাস সার্কোজির উদযাপনও সব বিরোধিতার মুখে পড়ে যখন রিপোর্ট আসতে শুরু করে যে গাদ্দাফি 2007 সালের সার্কোজির প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় অর্থায়ন করেছিল। আর লিবিয়ায় গাদ্দাফির রেখে যাওয়া ক্ষমতার শূন্যতা তাৎক্ষণিকভাবে অনুভূত হয়। দেশ বিভিন্ন যুদ্ধরত গোষ্ঠীতে বিভক্ত হয়ে পড়ে। অভ্যুত্থানের সময় দেশে আসা অস্ত্রের বন্যায় সজ্জিত মিলিশিয়ারা নিয়ন্ত্রণের জন্য লড়াই শুরু করে। আর সেই পশ্চিমা শক্তিগুলো যারা হস্তক্ষেপের ক্ষেত্রে এত নির্ণায়ক ছিল, পুনর্গঠনের ক্ষেত্রে হঠাৎ করেই তাদের অনিশ্চিত মনে হতে থাকে। গাদ্দাফির মৃত্যুর কয়েক মাসের মধ্যেই তাদের ফোকাস অন্য জায়গায় চলে যায়, আর লিবিয়াকে ফেলে রাখা হয় এক অনিশ্চিত ভবিষ্যতের মুখে। আমাদের ডকুমেন্টারিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের অসাধারণ কোনো ডকুমেন্টারির সাথে। বিদায়।